এবং কর পাত এটা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছে, আজকে আর কোনো আলোচনা নেই। একই ব্যক্তির উপর পড়ে, অর্থাৎ করের বার অন্যের উপর চাপানো যায় না, তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর। তার মানে যেই কর অন্যের উপর চাপানো যায় না, যেমন আয়কর অন্যের উপর চাপানো যাবে না, কারণ এটা আমার আয়ের উপর নির্ভরশীল, এটা হচ্ছে আয়কর। এখন আমরা দেখবো হচ্ছে প্রত্যক্ষ করের সুবিধা। দেখো প্রত্যক্ষ করের কী কী সুবিধা সেটা আমরা মনোযোগ সহকারে দেখি। এক নাম্বার হচ্ছে নিশ্চয়তা। তার মানে প্রত্যক্ষ কর নিশ্চিতভাবে পরিশোধ করতে হয়, এটা লুকোচুরি করার সুযোগ নেই, অন্যের উপর চাপানোরও সুযোগ নেই। তার মানে এটা নিশ্চিতভাবে তোমাকে কী করতে হবে, প্রদান করতে হবে। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি রোধ হয়। আমি যখন প্রত্যক্ষ কর পরিশোধ করব, মুদ্রাস্ফীতি মানে কি আমরা জানি হচ্ছে মানুষের হাতে হাতে টাকা হবে কিন্তু সেই অর্থের কোনো মূল্য থাকবে না। এখন মুদ্রাস্ফীতি রোধ করতে গেলে আমি যখন ট্যাক্স সরকারকে দিব, টাকা কার হাতে চলে যাচ্ছে, সরকার হাতে চলে যাচ্ছে, তখন মানুষের হাতে টাকা কমে যাবে, তার মানে অর্থের মূল্য তখন বাড়বে, অন্যদিকে অর্থের যোগান কি যাবে, কমে যাবে। তার মানে হচ্ছে মুদ্রাস্ফীতি রোধ হবে। 3 নম্বর হচ্ছে উৎপাদনশীলতা। এখন আমার জন্য যেটা ব্যয় সেটা সরকারের জন্য আয়, এবং সরকার সেটা উন্নয়ন কাজে লাগাতে পারবে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তখন আমিও উৎপাদনশীল চিন্তা করব। কেন? কারণ আমি তখন চিন্তা করবো আমার যেহেতু ট্যাক্স চলে যাচ্ছে, তখন আমি অল্প ব্যয় করে কিভাবে সঞ্চয় করে অধিক মূলধন বিনিয়োগ করতে পারি, মূলধন খাটাতে পারি, সেটা চিন্তা করব। এরপর হচ্ছে ন্যায় বিচার। দেখো যে আয় করবে তার উপর আয়কর, যে যত আয় করবে তার উপর আয়কর দেওয়া, তার মানে হচ্ছে ন্যায় বিচার হচ্ছে ধনীদের উপরে আয়কর, গরিবদের উপর আয়কর থাকবে না। আচ্ছা 5 নাম্বার সম্পদের সুষম বন্টন হবে। সম্পদের কি হবে, সুষম বন্টন হবে। ধনী ব্যক্তিবর্গ থেকে সম্পদ নিয়ে সেটা আমরা গরিব মানুষদের জন্য জনকল্যাণমূলক কাজের জন্য সরকার ব্যয় করতে পারবে, এবং প্রতিটা শহর প্রতিটা নগর সুষম উন্নয়ন সম্ভব। আচ্ছা এরপর হচ্ছে 6 নম্বর হচ্ছে মিতব্যয়িতা। আমার কাছ থেকে যেহেতু অর্থ চলে যাবে সরকারের হাতে, তখন কিন্তু আমার মধ্যে মিতব্যয়িতা সৃষ্টি হবে। তখন আমি চিন্তা করব কিভাবে আমি খরচ কমিয়ে আরও বেশি সঞ্চয় করতে পারি, ভবিষ্যতের জন্য চিন্তা করতে পারি। আচ্ছা এরপর হচ্ছে 7 নম্বর হচ্ছে নাগরিক সচেতনতা। নাগরিকরা সচেতন হওয়ার পিছনে ধাবিত হবে, যে আয়করের মাধ্যমে, প্রত্যক্ষ করের মাধ্যমে নাগরিক সচেতনতা বৃদ্ধি পাবে। 8 নম্বর হচ্ছে দ্বৈত কর। দ্বৈত কর মানে হচ্ছে একই ব্যক্তিকে বিভিন্নভাবে বিভিন্ন ট্যাক্স দিতে হতে পারে, যেমন সম্পদ কর। যিনি সম্পদের মালিক আগে ছিল তিনি দিবে, সম্পদের মালিক পরে যিনি হচ্ছে তিনি দিবে, তার মানে হচ্ছে দ্বৈত কর সৃষ্টি হবে। আর 9 নম্বর হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা মানে হচ্ছে যার আয় যত বৃদ্ধি পাচ্ছে তখন ট্যাক্সের পরিমাণও বাড়তেছে, আর আয় কমে গেলে ট্যাক্সের পরিমাণ কমে যাচ্ছে, তার মানে স্থিতিস্থাপকতা, নমনীয়তা আছে। আচ্ছা 10 নম্বর হচ্ছে নির্ভরযোগ্য কর। কী কর? নির্ভরযোগ্য কর। আমরা প্রত্যক্ষ করকে নির্ভরযোগ্য কর বলতে পারি, কারণ এটা ফাঁকি ঝুঁকি দেওয়ার সুযোগ নেই, এটা তোমাকে দিতেই হবে। এটা হচ্ছে নির্ভরযোগ্য কর। এই সবগুলো হচ্ছে আমার প্রত্যক্ষ করের কি সুবিধা। আশা করি তোমরা সহজে বুঝতেও পারবা এবং মনেও রাখতে পারবা। আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে প্রত্যক্ষ করের অসুবিধা কি। দেখো অসুবিধা কি? অসুবিধা 1 নম্বর হচ্ছে কর ফাঁকি দেওয়া। 1 নম্বর কি? সেটা হচ্ছে কর ফাঁকি দেওয়া। কি দেওয়া? কর ফাঁকি দেওয়া। যেমন যদি যিনি আয় করে তিনি যদি আয়ের পরিমাণটা কম দেখায়, তখন কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, তার মানে কর ফাঁকি দেওয়ার একটা প্রবণতা থাকে। 2 নম্বর হচ্ছে হিসাব রক্ষণের অসুবিধা। যেমন ব্যক্তি সাধারণত তিনি হিসাব রক্ষণ করে না, তার আয় কত হচ্ছে, ব্যয় কত হচ্ছে, এগুলো হিসাব করে না। সাধারণত যারা মিতব্যয়ী তারা কিন্তু করে, কিন্তু সবাই তো ইন জেনারেল করে না, তার মানে হিসাব রক্ষণে কি হয়, অসুবিধা হয়। একই রকম সরকারেরও হিসাব রক্ষণে অসুবিধা হয়। 3 নম্বর হচ্ছে স্বেচ্ছাচারিতা। যেমন ব্যক্তিবর্গ অনেক সময় দেখা যায় প্রত্যক্ষ কর যত বেশি আরোপ করা হয় মানুষজন স্বেচ্ছাচারী হয়ে যায়, উদ্যত হয়ে যায়, এটা হচ্ছে স্বেচ্ছাচারিতা। এটা হচ্ছে নৈতিক অবনতি। যেহেতু চুরি চামারি করবে, কর ফাঁকি দেওয়ার জন্য আয় কত হচ্ছে সেটা দেখাবে না, তার মানে নৈতিক অবনতি দেখা দিবে। আর 5 নম্বর হচ্ছে করের ভিত্তি কি স্বল্প। করের ভিত্তি হচ্ছে কি স্বল্প। প্রত্যক্ষ কর তেমন নেই, হাতে গোনা কয়েকটা, তার মানে করের ভিত্তি স্বল্প। 6 নম্বর হচ্ছে কর প্রদানে অসুবিধা। যেমন প্রত্যক্ষ কর প্রদানের বেলা অসুবিধা। পরোক্ষ কর তুমি যে দিচ্ছ তুমি নিজেই জানো না, কিন্তু প্রত্যক্ষ কর আনুষ্ঠানিকভাবে দিতে হয়, সেই জন্য কর প্রদানে অসুবিধা হয়। আবার অপ্রিয় কর, যেহেতু এটা ফাঁকি ঝুঁকি দেওয়া যায় না, অন্যের উপর চাপানো যায় না, সেই জন্য এটা হচ্ছে অপ্রিয় কর। কি কর? অপ্রিয় কর। মানে প্রত্যক্ষ করকে আমি তুমি বলতে পারবো এটা হচ্ছে অপ্রিয় কর, কারণ এটা অন্যের উপর চাপানো যায় না, নিজেকে প্রদান করতে হয়, সেই জন্য এটা কোন কর? অপ্রিয় কর। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রত্যক্ষ করের কী কী অসুবিধা আছে। আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে পরোক্ষ কর। দেখো পরোক্ষ কর, যে করের করগাত এবং করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে, করের বার নিশ্চিতভাবে
অন্যের উপর চাপানো যায় তাকে বলা হচ্ছে পরোক্ষ কর। তার মানে যেই কর অন্যের উপর নিশ্চিতভাবে চাপানো যায় তাকে আমরা বলবো হচ্ছে পরোক্ষ কর। এখন পরোক্ষ করের কী কী সুবিধা আছে একটু আমরা দেখি। এক নম্বর হচ্ছে জনপ্রিয়তা। পরোক্ষ কিন্তু খুবই জনপ্রিয়, কারণ এটা অন্যের উপর চাপানো যায়, তো এটা খুবই জনপ্রিয়। তুমি বুঝবে না যে তুমি দিচ্ছ, এটা হচ্ছে অন্যের উপর চাপানো যায়। এরপর হচ্ছে বিস্তৃত বৃত্তি। পরোক্ষ কর কিন্তু অনেক ধরনের, এটা অনেক আছে, অনেক আছে। উৎপাদনশীলতা অনেক বেশি। কর ফাঁকি দেওয়ার অসুবিধা, কর ফাঁকি দিতে পারে না, কারণ তোমাকে দিতে হবে, তুমি যে কোনো দ্রব্য ক্রয় করতে গেলে তোমাকে দিতে হবে। এরপর হচ্ছে স্থিতিস্থাপকতা। যার আয় যত হবে আর যার বিক্রি যত হবে সে তত বেশি কি দিবে, তোমার হচ্ছে পরোক্ষ কর দিবে। যার বিক্রি কম হবে সে কম দিবে। এরপর হচ্ছে সমতা মানে হচ্ছে ওই যে স্থিতিস্থাপকতা। মনে করো আমি কলম বিক্রেতা, কলম যত বিক্রি করবো তত বেশি ট্যাক্স দিব, কলম যিনি যত কিনবে তত ট্যাক্স দিবে। তার মানে স্থিতিস্থাপকতা আছে এবং সমতা আছে। এরপর হচ্ছে সার্বজনীন। এটা সবার জন্য, এটা একজনের জন্য না, এটা ধনী গরিব দরিদ্র অসহায় সবার জন্য। সবাইকে দ্রব্য ক্রয় করতে গেলে দ্রব্যের উপর কর দিতে হচ্ছে, মূল্য সংযোজন কর দিতে হচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে সার্বজনীন। 8 নম্বর হচ্ছে সুবিধাজনক। তুমি যেহেতু বুঝতে পারো না যে তুমি ট্যাক্স দিচ্ছ, তখন তোমার মনে হবে যে না, আমি তো ট্যাক্স দিই না, এটা সুবিধা পাবা তুমি। এবং ক্ষেত্র বিশেষে তুমি এটাও দেখবা যে তুমি কর দিচ্ছ, যেমন বিক্রেতা কর নিচ্ছে, উনি নিজেও জানে না যে উনি কর নিচ্ছে, আবার তুমিও জানো না যে কর নিচ্ছ, কিন্তু এটা আবগারি শুল্কের মাধ্যমে শুল্ক পরিশোধ করতে হচ্ছে এবং সেটা সরকারের জন্য একটা উল্লেখযোগ্য সুবিধা। সেগুলোর হিসাব রাখতে হচ্ছে না, অটো হিসাবটা হয়ে যায়। এটা হচ্ছে সুবিধাজনক। আচ্ছা, 9 নম্বর হচ্ছে সামাজিক কল্যাণ। সরকার তো ট্যাক্স নিবে নিজে বুক করার জন্য না, জনগণের জন্য। সামাজিক কল্যাণ বৃদ্ধি পাবে। আবার 10 নম্বর হচ্ছে রাজস্ব আদায় বৃদ্ধি হবে, রাজস্ব আয়ের পরিমাণটা কি পাবে, বৃদ্ধি পাবে। এই সব হচ্ছে পরোক্ষ করের সুবিধা। এত সুবিধা দেখি কিছু অসুবিধা, কয়েকটা অসুবিধাও দেখি। যেমন পরোক্ষ করের কী অসুবিধা আছে আমরা এখন একটু দেখে আসি। দেখো, 1 নম্বর হচ্ছে অনিশ্চয়তা। 1 নম্বর কি, অনিশ্চয়তা। আর প্রত্যক্ষ কর কিন্তু নিশ্চয়তা ছিল, এটা হচ্ছে অনিশ্চয়তা। কেন? কারণ আদৌ পরিশোধ করছে কিনা বা আদৌ বুক করছে কিনা সেটার উপরে তো ভিত্তি করে, সেজন্য এটা অনিশ্চয়তা বিদ্যমান। এবার হচ্ছে ব্যয়বহুল। পরোক্ষ কর যতগুলো আছে সবগুলো ব্যয়বহুল, কারণ একই পণ্যের উপরে কয়েকবার শুল্ক আরোপ করা হয়, সেই জন্য পরোক্ষ কর কী হয়, পরোক্ষ কর তুলনামূলক হচ্ছে একটু ব্যয়বহুল হয়। পরোক্ষ কর কী হয়, ব্যয়বহুল হয়। এরপর হচ্ছে আয় বৈষম্য দেখা দিতে পারে পরোক্ষ করে। এরপর হচ্ছে সমতা দেখা দিবে না, অসমতা দেখা দিবে পরোক্ষ করের মধ্যে। আর 5 নম্বর হচ্ছে রপ্তানি হ্রাস পাবে। রপ্তানি কীভাবে হ্রাস পাবে? 6 নম্বর হচ্ছে নাগরিক চেতনার অভাব। এই সবগুলো হচ্ছে পরোক্ষ করের কি অসুবিধা। এই প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে আমার এই বইটি রচিত, অর্থনীতি দ্বিতীয় পত্রের এই বইটি, তুমি এই বইটি অর্ডার করতে পারো। এবং অর্ডার করার জন্য অনলাইনে অফলাইনে তুমি আমাদের চট্টগ্রামের চকবাজারের বুকল্যান্ড লাইব্রেরিতে পাবা। আমাদের লোকেশন চকবাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা 2 চতুর্থ তলায় আসলে তুমি পেয়ে যাবা। আর আমার মোবাইল নাম্বারটি যদি একটু সেভ করে রাখো, প্রয়োজন আমাকে নক দিও বইয়ের জন্য। 01875556258। এই নাম্বারে যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, আমি তোমাকে পুরো ডিটেলস পাঠিয়ে দিব, যাতে তুমি বই সম্পর্কিত সব তথ্য একসাথে পেয়ে যাও এবং কী কী তথ্য লাগবে সব একসাথে আমি তোমাদেরকে দিয়ে দিব। আশা করছি তোমরা সহজে বিষয়গুলো বুঝতে পারছো। আমরা